বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় কোলন ক্যান্সার, লক্ষণ ও চিকিৎসা। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ হোসেন। স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা কোলন ক্যান্সার নিয়ে আলোচনা করতে চাই। শুরুতে একটু জানতে চাই যে কোলন ক্যান্সার বিষয়টা আসলে কি, মানে কোলন ক্যান্সার অন্যান্য ক্যান্সারের চেয়ে আলাদা কেন? শুরুতে আপনাকে ধন্যবাদ কাজী ডিবিসি নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সে কোলন ক্যান্সার কোলন হচ্ছে বডির একটা পার্ট, লার্জেস্ট পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, যেটা শুরু হয় স্মল ইন্টেস্টাইনের পর থেকে আপ টু দ্য অ্যানাস, আমাদের যে মলদ্বার আছে, মলদ্বার পর্যন্ত যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলি কোলন। কোলনটাকে আমরা যদি গ্রসলি ভাগ করি, 4টা ভাগে ভাগ করতে পারি: অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন অ্যান্ড রেকটাম। আচ্ছা, এই পুরাটা নিয়েই হলো কোলন। এখন এই কোলনে যদি কোনো আনএক্সপ্লেইনড গ্রোথ বা অ্যাবনর্মাল গ্রোথ হয় এবং ওখান থেকে যে ক্যান্সারটা হয়, ওটাকে হলো কোলন ক্যান্সার। আচ্ছা, আমি একটু সহজভাবে আর একটু বুঝতে চাই যে একদম মলদ্বার থেকে শুরু করে আমি যদি শরীরের স্মল ইন্টেস্টাইন, যেটাকে বলি আমরা আইলিয়ামের যে শুরু, ওখান থেকে আমাদের এই কোলনটা শুরু হয়। আচ্ছা, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ কে এই ক্যান্সারে মারা গিয়েছিলেন? হ্যাঁ, তিনি রেকটাম ক্যান্সারে মারা গিয়েছিলেন। রেকটাম ক্যান্সারে মারা গিয়েছিলেন, অর্থাৎ কোলন ক্যান্সারের যে 4টি পার্ট, এটার মধ্যে একটা পার্ট রেকটামে উনি রেকটাম ক্যান্সারে উনি মারা গিয়েছিলেন। আচ্ছা, একটু জানতে চাই যে কোলন ক্যান্সার আসলে কেন হয়, মানে এটার কারণটা কি? কোলন ক্যান্সারের যে কারণটা, এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো যে জেনেটিক কিছু কজ থাকে, আর একটা কিছু থাকে যে আপনার এনভায়রনমেন্টাল কজ। জেনেটিক কজের মধ্যে যদি থাকে কোনো পেশেন্টের যদি আগে থেকেই তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে কোলন ক্যান্সার হিস্ট্রি থাকে, বা আর একটা যেটা আমরা বলি যে বিনাইন কিছু লিশন থাকে, পলিপ থাকে। যদি কোনো পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি পলিপ থাকে, এই পলিপ থেকে পরবর্তীতে ক্যান্সার কনভার্ট হতে পারে। আর একটা হলো যে কিছু ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকে ক্লোনের, যেটাকে আলসারেটিভ কোলাইটিস, কনস ডিজিজ, এগুলো থেকেও কোলন ক্যান্সার হতে পারে। এটা গেল বললাম যে আসলে অন্য কোনো রোগ থেকে এটা হতে পারে। আর যেটা হতে পারে যে এনভায়রনমেন্টাল কিছু কজ থাকে, যেটা আসলে আধুনিককালে খুব বেশি দেখা যায়, যে আমরা যেটা করি যে লো ফাইবার ডায়েট যেটা, বা হাই ফ্যাট ইনটেক, এটার মাধ্যমে হতে পারে। অ্যালকোহল, স্মোকিং, যেটা হয়ে থাকে যে আজকাল খুব অ্যালকোহলের পরিমাণ খুব বেশি, স্মোকিংয়ের খুব পরিমাণ বেশি, এখান থেকে হতে পারে। আর একটা হলো যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যে আসলে খুব আজকাল পরিশ্রম করি না, সবাই, আমাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ নাই, কোনো কিছু নাই, শুধু আমরা একটা একটা শহুরে একটা লাইফ লিড করতেছি, যান্ত্রিক জীবন লাভ করতেছি, যার কারণে এখান থেকে একটা কোলন ক্যান্সার একটা অন্যতম একটা প্রধান কারণ। আর একটা হলো যে আসলে যেটা দেখা যায় যে আধুনিককালে যে খুব ফাস্টফুডের যে চলন সব জায়গায় আছে, যেটা থেকে একটা আমাদের যে ডায়েটারি যে হ্যাবিটটা চেঞ্জ, যেটা আগে কি হতো যে মানুষ শাকসবজি বা ফলমূল প্রচুর পরিমাণে খেত, এখন কিন্তু আমাদের যে শাকসবজি এইসব চল খুব কম, আমরা খুব একটা বাইরে ফাস্টফুড বা একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করি। এটা একটা কোলন ক্যান্সার অন্যতম প্রধান কারণ। আচ্ছা, কেউ যদি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়, আসলে সে কিভাবে বুঝবে তার লক্ষণগুলো আসলে কেমন হবে, সেই বিষয়টা তো জানতে চাই। আপনি 4টা ভাগ বললেন, পাঁচটা, হ্যাঁ, 5টার কি একদম আলাদা সিম্পটম? আলাদা সিম্পটম না, কিছু কমন সিম্পটম। আসলে কোনো আলাদা, আসলে এটা ঠিক ভাগ না, আমি বললাম পার্ট, কোলনের পার্ট বললাম। তো এখানে আসলে আলাদা কোনো সিম্পটম না, সিম্পটম সব মোটামুটি একই রকম সিম্পটম। যে একটা দেখা যায় যে আসলে ফার্স্ট যে সিম্পটমটা হয়, যে আমাদের চেঞ্জ ইন দ্য বায়োল হ্যাবিট বলি আমরা, আমাদের যে মলত্যাগের যে একটা অভ্যাস, এই অভ্যাসটার একটা চেঞ্জ হয় যে আমরা নর্মালি কি করি, একবার বা দুবার ওয়াশরুমে ডেইলি যেতে পারি, কিন্তু এটা দেখা যায় যে রিপিটেডলি 3বার 4বার 5বার 6বার যখন হচ্ছে, একটু পরপরই হচ্ছে, এটা একটা আসলে এই কোলন ক্যান্সারের একটা লক্ষণ। আর একটা হতে পারে যে আমাদের যে আমি একটু যদি ইন্টারাপ্ট করি, মানে এটার কি লক্ষণ হতে পারে? আবার এটা তো ডিসেন্ট্রিরও হতে না, ডিসেন্ট্রি সেটা থাকবে যে আপনার ডিসেন্ট্রি থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 1 দিন 2 দিন 3 দিন। রিপিটেডলি যদি এরকম হতে থাকে মাসে পর মাস, প্রতিদিন যখন হবে, তখন সেটা। এটা আর একটা হলো বলে চেঞ্জ ইন দ্য বায়োল হ্যাবিট বলি আমরা। বায়োল হ্যাবিটটা হলো যে কোনো রোগীর দেখা যায়, কোনো মানুষের কিছুদিন খুব তার কনস্টিপেশন বা যেটা হচ্ছে যে পায়খানা খুব কষা হচ্ছে, আবার কিছুদিন পর তার লুজ মোশন। এই যে চেঞ্জ বায়োল হ্যাবিটটা, এটা একটা কোলন ক্যান্সারের একটা অন্যতম প্রধান লক্ষণ।
আর একটা হতে পারে যে আপনার যে আমরা ওয়াশরুমে যাই বা বাথরুম করি, বাথরুম করার পর আমাদের ফিলিংসটা হয় কি আমরা ওকে এভরিথিং ইজ ক্লিয়ার, বাট যারা এই কোলন ক্যান্সারের পেশেন্ট বা এটা লক্ষণ, এটা হতে পারে যে ইনকমপ্লিট ফিলিংস, যে আমার বাথরুমটা ক্লিয়ার হলো এটা আমি আসলে ফিল করছি না, মনে হচ্ছে যে আবার হবে, এইটা একটা। আর একটা যেটা অন্যতম প্রধান লক্ষণ যেটাকে আমরা বলে থাকি যে অল্টার, যেটাকে বলে থাকি যে বাথরুমের সাথে বা মলের সাথে রক্ত যায়, অনেক সময় রক্তটা যায়, ফ্রেশ ব্লাড যায়, অনেক সময় কালো পায়খানা যায়, যেটা আপার পার্ট অফ দ্য কোলন থেকে যায়, সেটা আসলে ডাইজেস্ট হতে হতে ব্ল্যাক স্টুল হয়ে যায়, স্টুলটার কালারটা, ব্লাডের কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক কালার হয়ে যায়, আচ্ছা, কালো কালারে হয়ে যায়। আর একটা হয়ে যায় যে অনেক সময় দেখা যায় যে একদম ফ্রেশ ব্লাডও অল্প অল্প করে স্টিকি টাইপ ব্লাড বাথরুমের সাথে লেগে থাকতে পারে। আমরা পাইলসেও তো এই ধরনের লক্ষণ, পাইলসে যেটা হয় সেটা হবে, পাইলসে যেটা হবে আপনার খুব পেইনফুল হবে। হ্যাঁ, পাইলসের যে ব্লাডটা যায়, পাইলসে হচ্ছে ব্লাড ভেসেলটা আসলে হয়ে যায়, ফেটে যায় বা ডিসরাপ্ট হয়ে যায়, ওখান থেকে ব্লিডিংটা হয়, এবং ওইটা দেখা যায় যে আপনার একটু পেইনফুল হবে। কিন্তু এখানে আসলে একটু পেইনলেস, একটা পেইনলেস ব্লিডিং হবে, যে আপনি বাথরুম করছেন, পেশেন্ট বাথরুম করছে, ওর সাথে একটা ব্লাডের হতে পারে, যেতে পারে এইটা। আর একটা হতে পারে যে আসলে পেশেন্টের ক্ষুধামন্দা বা লস অফ অ্যাপিটাইট হতে পারে, ওয়েট লস হতে পারে, কোনো সমস্যা নাই, পেশেন্টের ওয়েট লস হচ্ছে। এবং আরেকটা হতে পারে যে আপনার কি বলে, অলওয়েজ সে টায়ার্ড, তার ফিলিং হচ্ছে ক্লান্তি বোধ করছে, অলওয়েজ সে টায়ার্ড। কারণ এগুলো হলেই যে সে কোলন ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সার হয়েছে ব্যাপারটা আসলে তা না, এগুলো একটা লক্ষণ হতে পারে। এটা যখন এই লক্ষণ সে হবে, তখন এটাকে আসলে ফার্দার ইভালুয়েশন করতে হবে, ফার্দার দেখতে হবে হোয়াট ইজ দ্য কজ, কি কারণে এটা হচ্ছে। মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মানে হলেই যে আমি যে সেই ক্যান্সারে আক্রান্ত, এটা আসলে এরকম আরো অনেক ক্যান্সার ছাড়াও আরো অনেক বিভিন্ন কারণ আছে যেই কারণের জন্য এগুলো হতে পারে। তো সেটাকে আমাদের এই প্রবলেমগুলো নর্মালি হওয়ার কথা না, যখন হবে তখন এটাকে আমার খুব সিরিয়াসলি টেক ওভার করতে হবে, করে এটাকে আমার ইভালুয়েশন করতে হবে। নিশ্চয়ই, সেজন্য চিকিৎসকের কাছেই যেতে হবে। আপনি 5টা পার্টের কথা বলেছিলেন, একটু জানতে চাই। না, আমি বলেছিলাম 5টা পার্ট, ব্যাপারটা ওরকম না, যে কোলন যে একটা লার্জেস্ট পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, যে আমাদের যে খাদ্যটা, আমরা যে খাবারটা খাচ্ছি, আমাদের প্রথম পার্টটাকে বলবো ইসোফেগাস, ওখান থেকে স্টোমাকে যায়, ওখান থেকে স্মল ইন্টেস্টাইন যায়, স্মল ইন্টেস্টাইনের পরে যে পার্টটা একদম দীর্ঘ লার্জ ইন্টেস্টাইন, এটাকে হচ্ছে আমরা কোলন বলি। এবং কোলনকে আমরা ভাগ করি প্রথম অ্যাসেন্ডিং কোলন, এটা একটা আর্টস হিসাবে থাকে এরকম, প্রথম পার্ট হলো অ্যাসেন্ডিং কোলন, তারপর ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, পরে হচ্ছে রেকটাম। রেকটামে গিয়ে আমাদের মলটা গিয়ে জমা হয়, ওখান থেকে আমরা অ্যানাল ক্যানেল বা পায়ুর মাধ্যমে আমাদের বাথরুমটা। জি, এই প্রসঙ্গে আরো কথা বলতে চাই, একজন দর্শক রয়েছে, আমরা একটু ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যালো, আমি শরীয়তপুর গোসাইরহাট থেকে দিলীপ দাস। জি, বলুন। আমার ওই আপনার খাদ্যনালীর ক্যান্সার 2016 সালে আমি অপারেশন হয়েছি, শেষের দিকে 17 সালে আমি কেমোথেরাপি নিয়েছি 6টা মহাকালীতে। কিন্তু এখন আমার একটু সমস্যার মধ্যে, আমি এমনি ভালো আছি, কিন্তু আমার এই দুইটা পায়ে আপনি একটু ঝিম করে আর জ্বালা পোড়া করে, এই জন্য আমি ওই মহাকালীতে গিয়া ডাক্তারের কাছে শরণাপন্ন ছিল, উনি আমাকে ট্রিপকিন এবং ভিটামিন দিয়েছিল, ওই খাওয়াতে একটু ভালো ছিলাম, কিন্তু পুনরায় আবার এই অবস্থা দেখা দিতেছে। আপনার কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। জি, আচ্ছা, এটা খুব কমন একটা কমপ্লিকেশন, এটা আসলে আমরা এই নিয়ে আরো সামনে হয়তো বা কথা বলতাম, উনি আগেই এটা এখানে চলে আসছেন। এটা হলো কোলন ক্যান্সার যে ট্রিটমেন্ট অনেকগুলো পার্ট আছে। তো একটা হলো আসলে অপারেশনটা মেইন পার্ট, তারপর হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়ে থাকি। তো আমরা ইউজুয়ালি কোলন ক্যান্সারের জন্য যে কেমোথেরাপি রেজিমেন্টটা ইউজ করি, আমরা যে ওষুধটা ইউজ করি, সেই ওষুধে একটা সাইড এফেক্ট হচ্ছে আপনার এই নিউরোপ্যাথি। তো এই নিউরোপ্যাথি আসলে অনেকের অল্প হয়, অনেকের বেশি হয়। তো আর সাথে ওনার ডায়াবেটিস আছে কিনা আমি ঠিক জানি না, ডায়াবেটিস থাকলেও একটা পেশেন্টের নিউরোপ্যাথি ডেভেলপ করে। তো দর্শক কি ফোনে রয়েছেন? আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে কিনা? না না না, আমার ডায়াবেটিস কিছু নাই, এমনি অন্য কোনো সমস্যা নাই, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আচ্ছা, ডায়াবেটিস না থাকলে আমরা যে ইউজুয়ালি কেমোথেরাপির জন্য রেজিমেন্টটা ইউজ করি, আমরা কিছু ওষুধ ইউজ করি, সেটার সাইড এফেক্টের কারণে এই রকম নিউরোপ্যাথি ডেভেলপ করে বা পা ঝিনঝিন করে। এটা এই কোলন ক্যান্সার রোগীদের আফটার ট্রিটমেন্ট খুবই কমন কমপ্লিকেশন। তো এই জন্য আসলে তেমন কিছু করার নাই। এই
এটাকে মেনে নিতে হবে। কারো বেশি হয়, কারো কম হয়, কারোটা আবার দেখা যায় রিজলভ হয়ে যায়। এবং সেক্ষেত্রে যে ট্রিপটিন আছে যেটা উনি ইউজ করছেন, আমরা দিচ্ছি ওনাকে, আরও কিছু ওষুধ মাল্টিভিটামিন আছে, প্রিগাবা আছে, এগুলো আসলে আমরা ইউজ করি, তখন কিছু রোগীরা কিছু বেনিফিট পেয়ে থাকে। আচ্ছা, তার মানে এভাবেই থাকতে হবে, একটু সচেতনভাবে থাকতে হবে আর কি। আমরা আপনি যেটা বলছিলেন যে ক্যান্সারটা হচ্ছে 5টা পার্টের কথা বলছিলেন, সেই বিষয়টা নিয়ে তো আমরা আলোচনা করছিলাম, লক্ষণ নিয়ে আলোচনা করছিলাম। চিকিৎসায় একটু আসতে চাই যে হচ্ছে চিকিৎসা পদ্ধতি, এটা কি শেষ লাস্ট স্টেজে গিয়ে, আমি যদি হুমায়ুন আহমেদের কথাই বলি, কারণ তার অসুখটা দিয়ে আসলে বাংলাদেশে মনে হয় এই অসুখ, মানে এই অসুখটার পরিচিতি বেশি বেড়েছে, মানে সবাই জেনেছে। না, আসলে মানে ট্রিটমেন্ট যেটা, যে ট্রিটমেন্ট ব্যাপারটা, এটা হলো আসলে প্রথম ডিপেন্ড করে স্টেজের উপরে। আমরা মানে যে কোনো ক্যান্সার, নট অনলি কোলন ক্যান্সার, যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টটা নির্ভর করে আমাদের স্টেজিং এর উপরে। তো আমরা যখন পেশেন্ট আমাদের কাছে সিমটম নিয়ে আসে, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যার কারণে বেসিক্যালি ক্যান্সারের চিকিৎসার সাথে অন্য রোগের চিকিৎসা একটু ডিফারেন্স আছে। যে ক্যান্সারের চিকিৎসা শুরু করার আগে আমাদের প্রচুর পরিমাণে বিভিন্ন টেস্ট করতে হয়, যে শুধু রোগটা তার কোলনে হয়েছে আমরা কোলনটাকে ইভ্যালুয়েট করবো না, আমাদের ফুল বডি, তার রোগীর লক্ষণ শুনে আমরা ফুল বডিটা ইভ্যালুয়েট করতে হয় এবং স্টেজিংটা আমাদের নির্ধারণ করতে হয়। কারণ স্টেজিংয়ের উপর নির্ভর করে রোগটার ট্রিটমেন্টটা কী হবে এবং রোগীটার পরবর্তী প্রগনোসিসটা কী হবে। যার কারণে আসলে আমাদের ক্যান্সার রোগীর অনেক সময় বিরক্ত হয়ে যায়, এত টেস্ট আমাকে কেন করতে দিচ্ছে। এটা গেল একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে ক্যান্সারের যে চিকিৎসাটা, এটাও একটু ডিফারেন্ট। যে অন্য যে কোনো রোগে আপনি চিকিৎসা করতে আসলেন, ডাক্তারের কাছে আসলেন, হঠাৎ অপারেশন করলো, ওষুধ দিল, যেটাই করলো না কেন, একটা সেটিং, দুইটা সেটিং। আপনি হসপিটালে হয়তো 10 দিন 15 দিন ভর্তি থাকলেন, ট্রিটমেন্ট করে সে ফুললি কিওর হয়ে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, যেমন গলব্লাডার রেস্টোর হলো, অপারেশন করলো, যে ডিজিজ, আপনার ব্রেনে কোনো একটা প্রবলেম হলো, অন্য হার্টে একটা বাইপাস সার্জারি হলো, সেক্ষেত্রেও আপনি 10 দিন 15 দিন হসপিটালে ভর্তি থাকলেন, চিকিৎসা করলেন, সম্পূর্ণ কিওর হয়ে আপনি বাড়িতে চলে গেলেন। কিন্তু ক্যান্সারের বিষয়টা একদমই আলাদা, পুরোটাই আলাদা। যে আপনি ডাক্তারের কাছে আসলেন, সে ইনভেস্টিগেশন করলো, ডায়াগনোসিস করলো, আপনি এখন তাকে ট্রিটমেন্ট করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই, একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে কথা বলবো। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আজকের আলোচনার বিষয় কোলন ক্যান্সার, লক্ষণ ও চিকিৎসা। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার নাহিদ হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও। আমরা আসলে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলছিলেন, চিকিৎসা নিয়ে একটু জানতে চাই ডিটেল, যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, এবং আপনি যেটি বলছিলেন যে লাস্ট স্টেজে আসলে তো আসলে কিছু করার থাকে না, সেই ক্ষেত্রে আসলে লক্ষণগুলোও আমরা জেনে নিলাম। তো কিভাবে চিকিৎসাটা আসলে শুরু করা উচিত? আপনি যখন বুঝলেন যে লোকটির কোলন ক্যান্সার, তখন লোকটি আসলে কি করবে? যেটা আমি বিরতির আগে যেটা আমি বলছিলাম, যে যখন ক্যান্সার আমরা ডায়াগনোসিস করলাম, ডায়াগনোসিস করার পরই আমাদের প্রথম কাজ হলো রোগীটাকে স্টেজিং করা, হোয়াটএভার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আমরা যেটা বলে থাকি, কোলন ক্যান্সারে স্টেজ 1 এবং স্টেজ 2 থাকলে এটা ডাইরেক্ট সার্জারি করতে হবে আগে আমাদের। সার্জারি ইজ দ্য অনলি কিউরেটিভ ট্রিটমেন্ট অফ কোলন ক্যান্সার। একদম শুরুর থেকে যদি সার্জারি আমরা কোনো পেশেন্টকে করতে না পারি, কোলন ক্যান্সার কখনোই কিওর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সার্জারি আমরা করতে পারবো কিনা এটা ডিপেন্ড করবে স্টেজিংয়ের উপরে। যখন আমরা স্টেজ 1 এবং স্টেজ 2-তে থাকবো, আমরা ডাইরেক্ট সার্জারিতে চলে যাব। স্টেজ 3 যখন আসবে ক্যান্সারের, তখন আমাদের ডিসিশন নিতে হবে ডক্টরদের, যে এটাকে সার্জারি করা এখন পসিবল, নাকি সার্জারি করার আগে আমাদের আগে কেমোথেরাপি হোক, রেডিওথেরাপি হোক দিয়ে এটাকে ডিজিজটাকে ডাউন স্টেজিং করে তারপর সার্জারি করব কিনা। তো এটা ডিপেন্ড করে পেশেন্টের উপর, পেশেন্ট কন্ডিশন, ডিজিজ কন্ডিশনের উপরে। তখন আমরা ডক্টররা এটা ডিসিশন নেই যেটা কি করতে হবে। তো মোটা দাগে যদি আমরা বলতে যাই, স্টেজ 3 পর্যন্ত আপনার সার্জারির একটা অপশন আছে, এবং সার্জারি অপশনের পরে আমাদের যেটাকে আমরা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বলি, যে অপারেশনটা করে আনলাম, ওটা থেকে আমরা রিপোর্ট করে আমাদের ফার্দার ডিসিশন, যে কেমোথেরাপি দিব, কি কেমোথেরাপি দিব, ফার্দার আরও বিভিন্ন ইনভেস্টিগেশন আছে, মলিকুলার টেস্টিং আছে, এগুলো করে আমরা ডিসিশন নেব কী ধরনের কেমোথেরাপি দিব, এটা আমরা ডিসিশন নেই, বা আদার্স কোনো ট্রিটমেন্ট লাগবে কি না। বাট যখন রোগটা স্টেজ 4-এ চলে যায়, তখন আর আসলে কিউরেটিভ কোনো চিকিৎসার অপশন আমাদের থাকে না। স্টেজ 4 মানে কি? স্টেজ 4 মানে হলো যে যখন ক্যান্সারটা কোলন থেকে বডির অন্য কোনো পার্টে চলে যায়, সেটা হতে পারে লিভার, হতে পারে সেটা হতে পারে লাংস, হতে পারে সেটা হতে পারে আপনার যে পেটের যে আবরণ, পেরিটোনিয়াম বলি, পেরিটোনিয়াম হতে পারে। এখানে আবার একটা কথা আছে, যদি এই যে
কোলন থেকে অন্য কোনো পার্টে চলে যায়, ছড়িয়ে যাওয়া, সেখানে যদি সিঙ্গেল একটা লোকেশনে ছড়ায় বা দুইটা লোকেশনে ছড়ায়, সেটাকেও যদি আমরা অপারেশন করতে পারি তাহলে একটা আমরা কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা করার চিন্তা করতে পারি। বাট যদি মাল্টিপল অর্গান মাল্টিপল জায়গায় ছড়িয়ে যায়, তখন আমাদের আর এটা উপায় থাকে না আসলে, মানে কিউরেটিভ ইন্টেন্টে চিকিৎসা করার উপায় থাকে না। তখন রোগটাকে চিকিৎসা করতে হয় যে রোগটা একটু যেন কমে, যতদিন রোগীটা বেঁচে থাকে যেন সে একটা কমফোর্টেবল লাইফ লিড করতে পারে। তারপরেও আমাদের কখনো কখনো এটা অপারেশন করতে হয়, যেটা করতে হয় এই জন্য যে যখন কোলনে টিউমারটা হলো, টিউমারটা বড় হয়ে যদি ফুল কোলনটাকে অক্লুড করে দেয়, অবস্ট্রাকশন করে দেয়, তখন বায়োলটা মুভ করার জন্য একটা আসলে অনেক সময় আমাদের বাইপাস সার্জারি বা কোলোস্টমি বাইলোস্টমি কিছু একটা করে দিতে হয়, যেন সে পেশেন্টটাকে বায়োলটা মুভ করতে পারে বা বাথরুম মলটা মুভ করতে পারে। এমনও করে আপনি করে দিতে পারেন। আচ্ছা, তাহলে হচ্ছে এই চিকিৎসার প্রথম এবং সেকেন্ড স্টেজে যারা অপারেশন করলো তারা পরবর্তীতে কি আপনাদের গাইডলাইন অনুযায়ী পরবর্তীতে? হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে অপারেশন করার পরে আমরা কেমোথেরাপি দেই। যদি রেকটাম হয় তখন আমাদের রেডিওথেরাপি দেওয়া লাগে, অনেক সময় রেকটাম হলে আমাদের আগেও রেডিওথেরাপি দেওয়া লাগে। আচ্ছা, তো বেসিক কথা হলো মেইন স্টেজিংটা করতে হবে, দেন আমাদের ট্রিটমেন্ট যে অপশনগুলো সেখানে আমাদের যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমরা তো মানে এখানে তো ক্যান্সার ইনস্টিটিউট আছেই, এছাড়াও বাংলাদেশে যদি সামগ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থার কথা বলি তাহলে হচ্ছে সরকারি হসপিটালগুলোতে কি অ্যাভেলেবেল কোলন ক্যান্সারের চিকিৎসা? সব চিকিৎসাই বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট লিমিটেড রিসোর্স। আচ্ছা, যে আপনার সমস্ত বাংলাদেশে এই ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট একটা, এখন সেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি ক্যান্সার ডায়াগনোসিস হয়, যাদের একটু আসলে ফিনান্সিয়ালি একটু উইক থাকেন, তারা বেশিরভাগ রোগী আমাদের হসপিটালে চলে আসেন। এখন হসপিটাল তো ধরেন আমাদের যারা সাপোর্ট স্টাফ বা আমরা যারা এখানে কর্মরত আছি, আমাদের তো আসলে ম্যান পাওয়ার বলেন, সব সুযোগ সুবিধা বলেন, সব কিছুই লিমিটেড, যার কারণে একটা রোগী প্রয়োজনের তুলনায় অবশ্যই বাংলাদেশ থেকে এখানে পেশেন্ট অনেক লিমিটেড, শুধু অল্প লিমিটেড না, অনেক লিমিটেড। যখন দেখা যায় যে আমরা পেশেন্টকে অপারেশন লাগবে, রোগীটার তো একটা রোগ ডায়াগনোসিস হলো তার কোলন ক্যান্সার, সে এক্সপেক্ট করতেছে যে আমি হসপিটালে আসব, আমার এই সপ্তাহের মধ্যেই আমি ট্রিটমেন্টটা পেয়ে যাব। বাট দিস ইজ নট পসিবল অলওয়েজ, সবসময় এটা আমাদের সম্ভব হয়ে থাকে না। তাকে একটা সিরিয়াল মেনটেন করতে হয়, দেখা যায় এই সিরিয়াল মেনটেন টাইমটা অনেক সময় অনেক লেন্দি হয়ে যায়। আর বেসরকারি হসপিটালে তো খরচ অনেক বেশি। অবশ্যই হসপিটালের যে মান বা হসপিটালের যে কোয়ালিটি, অবশ্যই হসপিটালের খরচটা বেশি। দেন কেমোথেরাপির জন্য একটা সিরিয়াল দরকার, তবে সেটা অতটা আসলে লম্বা হয় না, বিকজ কেমোথেরাপি একটা ওষুধের ট্রিটমেন্ট, বা ইমিউনোথেরাপি ইউজ করি আমরা আজকালকে, একটা ওষুধের ট্রিটমেন্ট। এটা আসলে নট অনলি ক্যান্সার হসপিটাল, এটা বিভিন্ন যে পুরাতন মেডিকেল কলেজগুলো আছে ওখানেও আমাদের আসলে রেডিওথেরাপি বা ক্যান্সার ডিপার্টমেন্ট আছে, ওখানেও কিছুটা হয়ে থাকে, যার কারণে ওখানে কিছুটা বার্ডেনটা আমাদের কম হয়। আমাদের সবচেয়ে ক্যান্সার চিকিৎসা বড় বার্ডেন যেটা হয় সেটা রেডিওথেরাপি নিয়ে, কারণ রেডিওথেরাপি মেশিন খুবই সরকারি বলেন বেসরকারি বলেন সব জায়গায় খুব অপ্রতুল, খুবই পরিমাণের তুলনায় আমাদের অনেক কম, যার কারণে রেডিওথেরাপি যে সিরিয়ালটা এটা লম্বা সিরিয়াল। এটা আসলে রোগীরাও আমাদের বিরক্ত হয়, যারা আপনারা অনেক সময় সাংবাদিক থাকেন বা আদার যারা এই ফিল্ডে কাজ করেন তারা অনেক সময় বিরক্ত হয়, কিন্তু আসলে এটা আমাদের তেমন কিছু করার। একটু খাওয়া দাওয়ার বিষয়টা সংক্ষেপে বলবেন। আসলে খাওয়া দাওয়ার যে বিষয়টা, এটা আসলে সব রোগীর ক্ষেত্রে আসলে একটা হেলদি লাইফ আমাদের লিড করা উচিত, যেটা আসলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ইদানিংকালে আমাদের যে কোলন ক্যান্সার, এটা ইউজুয়ালি আমাদের বই পুস্তকে আগের কথা ছিল যে আফটার 50 বছরের বয়সের পরে কোলন ক্যান্সার ডায়াগনোসিস হয় ইউজুয়ালি। তো এখন আমি প্রচুর পেশেন্ট পাই, এই আমাদের হসপিটালেও পাই, বাইরেও পাই, যে পেশেন্টের বয়স 30, 35, 40, খুব এমনও পাওয়া যায়, খুব মানে অনেক বেশি। এটা কারণ হেলদি লাইফস্টাইল না হওয়ার কারণে, রাইট? এটা আমাদের ধারণা এটা হেলদি লাইফস্টাইল না হওয়ার কারণে, কারণ আমাদের দেশে আমাদের সময় চলন বা এটা অনেক আগে হয়েছে, সেটার ইফেক্ট এখন আমরা পাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে আপনাকে অনেক ধন্যবাদ, এই ডিবিসি নিউজকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন, সঙ্গেই থাকুন।